হৃদমায়ের প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 15-16। হৃদে থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করেই হোক মায়া আজকেই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর না। মায়া হঠাৎ জেগে কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ের মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জেদি মায়া সেসব শুনতে নারাজ। রাতের ট্রেনেই চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনেই আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগে থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারোর কাছেই প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ার ওপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণ ঠিকঠাক কথাও বলতে পারছে না। শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হয়ে। মায়া শুনতে চায় না বলে এজন্যই কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দিতে। জুইও তাই করল। এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুঁজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আরিফ মায়ের কান্নাকাটিতে হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো না। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ার বাবা মা আরো টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ের বাবা মা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়া কষ্ট লাগবে না? আসিফের বোঝদার কথাগুলো মায়ার মনে ধরতেই মায়া কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরল, ধীরে মাথা নাড়িয়ে বোঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। তখন মায়া ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে। এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তরে বলল, সত্যি তো ট্রান্সফার করবে আমাকে? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করব। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা ভাইয়া রাখি তো। আচ্ছা ভাই রাখছি, তোমরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। আচ্ছা ভাই রাখছি, তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটাও পর্যন্ত খুলিসনি।
যা আগে গিয়ে ফ্রেশ হো, আজকে কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করেছিস, খেয়ে দিয়ে একটু ঘুমাবি কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসেছিল। মায়ার কান্না থেমে যেতেই চোখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুম থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়া পেছন পেছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হেজাব আর মাস্ক খুলতেই জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বসে গিয়েছে, ফুলে আছে খানিকটা। মায়ার গালের অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ার মুখোমুখি দাঁড়িয়ে মায়ার লাল গালের অবস্থা প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়া গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারল জানতে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুইয়ের ব্ল্যাকমেল করে আরিফকে ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুইয়ের। সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের ওপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দ করল। এখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইতো কেন মায়াকে এমনভাবে মারল সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করে চলে গিয়েছেন, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারোর চোখ পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়াকে কেউ জানালো হৃদকে মারল সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানলো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুইজনেরই কারোর সঙ্গে দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্যর ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরের দিন তার কলেজের রাস্তায়। ভয়ার্থ মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগল চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজনে। সকাল 4:15। তীব্র অনীহা নিয়েই রিকশায় সকাল 8:15। তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসল মায়া। কলেজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জুইয়ের জোরাজুরিতে যেতে ইচ্ছা নয়তো সে এখনো একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরের ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুইয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশা করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের ওপরের বইপত্রের ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থম মেরে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রী মতন আশপাশটা চোখ বোলাচ্ছে উদাসীনতায়।
চোখে চোখে দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশার হুড তুলল, মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ হিচে বন্ধ করে কারোর ভয়ে। আর মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়া মনের দোয়া একটা সময় মন থেকেই মুখে বলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশায় হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়ার মনে করলো হয়তো ও কলেজের গেটে পৌঁছে গেছে, তাই আশপাশে চেক না করে আতঙ্কে নেমে লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধের ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ের কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতে আটকে যায় মায়া। কেউ হেঁয়ালি গলায় সুর তুলে বলল, কি ম্যাডাম, এত তাড়াহুড়ো কিসের, কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠে কানে আসতেই মায়া ভয়ার্ত হলো, চোখ মুখ হিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কে পেছনে ফিরতেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলামই না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, আমি যাব। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ের ব্যাগে। হৃদ মায়ের ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসেব নিকেশ শেষ করি তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পেছনে বাজে কথা বলেন, ঘটনাটা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়া ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পেছনে লাগতে আসে সেটাও আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরো বলবো, আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ার তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রেগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বাঁধে হৃদের একটার মধ্যে আসিফকে ডেকে বলে, আসিফ, আমাকে বন্দুকটা দে তো, দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই, আমার এলাকায় থাকে, আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না, সব রাজাকার বংশ, আজকেই মেরে সাফ করে ফেলবো, আমাকে বাজে বলা আজকেই বের করছি, দে বন্দুক, দে আমায়। হৃদের কথায় তৎক্ষণাৎ জিভায় উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ার দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশপাশে তাকায়। সকাল হয়, আশপাশের মানুষজন বেশ আছে। মায়া এমনি মরা কান্নায় রাস্তার সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক দেয় মায়ার উদ্দেশ্যে, এই মেয়ে, চুপ চুপ চুপ, মরা কান্না করছো কেন? আমি কিছু করেছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোথা থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ! মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়,
কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতে বন্দুকের ভয়ে। এই প্রথম কারোর হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া। তাও প্রথম কারোর হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া, তাও ওকে মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদমায়ার দুহাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নত মস্তিষ্কে মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তে হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলায় রাগ কমে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? ট্যারামি করবে কখনো? মায়া নত মস্তিষ্কে না বোঝালো। তখন হৃদ মায়ার হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল, এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড় পেয়ে মায়া কাঁদো কাঁদো এক হাত কপালে তুলে হালকা ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ের সালাম শেষ হতে না হতেই হৃদে ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই আমার বোন সেজে? সাংঘাতিক চালাকবাজ মেয়ে তো তুমি। খবরদার, ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর জন্য ভাইয়া হলেও তোমার নয়। এই আসিফ, তুই বল ওকে আমার বোনের মতো দেখতে লাগছে? হ্যাঁ? আসিফ যেন সর্বক্ষণ প্রস্তুত হৃদের ডাকে তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল, না ভাই, একদম লাগছে না। আপনাদের হাইট, ওয়েট, কালার সবকিছুর মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগছে। আসিফের অ্যাঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফকে অতিরিক্ত কথার চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গা ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলেই আবেগী আসিফ সবটুকু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছু ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে। আসিফের ভাবি নিশ্চয় কোনো বুড়ি মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ি মহিলাদের মতন দেখতে? মায়া ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শোনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান্ড। চলবে, চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড, এবার চাঁদা দিন। মায়া প্রথমে বুঝল না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন, দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গেল। আবারও চোখে টলমল হয়ে এলো পানি। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগটা টেনে নিজের কাছে নিল। পরপর মায়ার ব্যাগের সবগুলো
চেন খুলে ভেতর থেকে মায়ার টিফিন বক্স হাতে নিল। এক হাতে মায়ার বইয়ের ব্যাগটা ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখে প্লেটে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ 2 আঙ্গুলের সাহায্যে একটু মুখে দিতেই মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুইজনের। মায়া মূলত হৃদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তাটা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল। তুমি খুব ঝাল খেতে। আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের 2 আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুলতেই মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেঁটে হৃদের জন্য ছোট্ট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কি রান্না করেছো তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হাঁ করে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট। টিফিন টাইম চলছে। সময় 1:15। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজের কাজ নিয়েই ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া। শ্রেয়ার খাতা দেখে লিখে, জুঁইকে দিতে হবে এগুলো। তাই জুঁই আজ কলেজে না আসায় একাই সকল পড়ার চাপ পড়েছে মায়ের উপরে। আর সেই থেকে ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না। মায়া না যাওয়ার অবশ্য 2টো কারণ আছে। প্রথম কারণ ছিল হৃদ মায়ার টিফিন বক্স রেখে দিয়েছে। এর জন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না। শ্রেয়া নাদিয়া 2 জন মায়ার রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে। পরে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দিবে, এমনটা প্রমিস করেছিল 2 জন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নম্বর কারণ ছিল হৃদের ভয়। মায়ার ধারণা, মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকলের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে, যতদিন না পছন্দ হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল। কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার থাকবে। ভাবি, এটা আপনার জন্য, ভাই পাঠিয়েছে, নেন। অর্ধপরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চেনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে।
পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারোর খোঁজে এসেছে এখানে, তাই সুমনের ভুল শুধরিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারোর খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না, আর এই পার্সেল আমার না। মায়ার কথায় তৎক্ষণাৎ নাকচ করল সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের ফোনে আপনার ছবি আমি দেখছি। এই স্কুল ড্রেস পরাই আসিলেন ছবিতে। নেন এবার এইটা রাখেন। বিস্তৃত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি সেটা মায়ার মাথার ওপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো, আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটার কাছে ওর ছবি গেল। মায়ার ছবি, তাও অন্য কারোর ফোনে। আদৌ সম্ভব? মায়া তো ছবি তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারোর ফোনে থাকার কথা না। মায়ের পরিবার নিশ্চয় সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিয়ে যাবে না, যারা মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলছে। এর জন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কতটা বোকা, আহারে, ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি। এজন্যই মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবছে সুমন ছেলেটার আসলেই সহজ সরল। এখন মায়ার দায়িত্বর মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের ভাবি মনে করে। মায়া কারোর ভাবি নয়, আর এই পার্সেলটার অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবার পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে মায়া বলল, এই পার্সেলটা আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখবো। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন, আরে ভাবি, কি বলেন এগুলা? ভাইয়ের মতন সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে দুইটা খুঁজে পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরা বাংলাদেশ করে, আর আপনি তার এ সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই অহন ব্যস্ত, ভাইয়ের আব্বা আইছে, এর জন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়া পাঠাইছে আপনার জন্য, নেন রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু আর সব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না, সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমন হঠাৎ চেতে উঠে নাকচ ভঙ্গি দেখিয়ে মায়ের মনেও আগ্রহ জাগে নামক মানুষটি কে তা জানতে। এর জন্য মায়া সুমনের ভাইয়ের প্রশংসা করে বলল, তোমার ভাইকে পেয়ে তোমার ভাবি মনে হয় অনেক লাকি। তোমার ভাই মনে হয় তোমার ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথার ফের শুধালো সুমন।
আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা তো ভাইটা কে শুনি? নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ার কথায় সুমন মায়ার দিকে খাবারের পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি, নিষেধ আছে। ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এইটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এইটা সবটা শেষ করতে। আমি এখন গেলাম। মায়ার বই খাতার উপরে পার্সেল রেখে ফুরুত করে দৌড়ে পালায় সুমন। মায়ার পেছন থেকে অধৈর্য ন্যায় ডাকতে লাগলো সুমনকে, এই শোন সুমন, এইটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না, তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি দিয়েছিস বলদ। সুমন শোন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ার ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পেছন ডেকে লাভ হয়নি, বরং মায়ার ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ার হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তি সহিত মায়ার দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেটে হাত দিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজ পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা। হয় সাথে ফ্রেশ পানির বোতলও রয়েছে। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায়। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এগুলো ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়া একা পক্ষে শেষ করা সম্ভব না। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে মনে মনে আবারও একবার ভেবে নিল, অন্যর খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিক কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে, তাহলে মায়ার কি দোষ? মায়া কি ইচ্ছা করে খাবারগুলো খেয়েছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কে ফেলে দিয়ে নষ্ট করবে? তাহলে মায়ার পাপ হবে না? তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যর কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচমকা দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে ইতস্ততে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্ত বোধ করল সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ থেকে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ের সাথে কুশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়ি পৌঁছে দিবে সে। মায়া নাকচ করল। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ার কাছে অনুরোধ করায় মায়া রাজি হলো। কিন্তু রাকিবের সঙ্গে এক রিকশায় করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে। রিকশা করে
যাবে না, কারণ রাস্তার মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনলে রাকিব হয়তো মায়ার সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে, কিন্তু মায়ার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ার সঙ্গে যাবে বলে। শ্রেয়া পারিবারিক গাড়ি আসতেই ও চলে যায়। নাদিয়া উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ার সাথে। ভালোবাসার মানুষের পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফোটে মুখে। নিশ্চুপ মায়া অস্থির ইতস্তত পড়ে রাকিবের কথায় হ্যাঁ হুঁ উত্তর করলো শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়। মূলত রাস্তার ওই পারেই হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশপাশে অনেক মানুষ ভিড়ও রয়েছে, হয়তো ইলেকশনের সেমিনারের জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজেকে আড়াল করে। মায়ার এই ধারণা ভুল প্রথম করে হৃদ হঠাৎই শান্ত চোখ ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এই পাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুইজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পেছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ের কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তি হয় মায়ার। তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখনই কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়, কেন এই লোকের কি বাড়িঘর নাই, নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাও বোঝে না মায়া। যে দিনকার মতোই মায়ের সাথে হৃদের আর দেখা হয়নি, সেদিনকার মতন আর মায়ের সাথে দেখা হয়নি। মায়া বিকালে যখন কোচিনে গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিনে পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকালে, গোটা একটা দিন হৃদের সাথে মায়ের দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। তাতে মায়া খুশি হয়েছিল, মনে করে হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। এরপর হৃদের ফেরার আগেই মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখা হবে না। মায়া নিজের কল্পনা জল্পনা বেশ খুশি হলো, কিন্তু মায়ার সকল খুশি পানি ঢেলে হৃদ হাজির হয় পরের দিন সকালবেলা। যখন মায়া কলেজে যাচ্ছিল তখন মায়া সবে একা রিকশা করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে।
আকস্মিক ঘটনায় মায়া রিকশা হঠাৎ থেমে মায়া ঝুঁকে পড়তে নিলে রিকশার হুড চেপে নিজেকে বাঁচায় পড়া থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগে কেউ একজন গাড়ি থেকে নামে মায়ার হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে। কারো টানাটানিতে মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো, আরে আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটার পেছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাতে হাত নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হয়ে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়া বুঝতে আর বাকি রইল কে মায়াকে এমন ছিনতাইকারীর মতন টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি বিপরীত রাস্তায় ধরে। মায়া হৃদের ভয়ে সিটে চুপচাপ কাঁদতে লাগলো। তারপর শব্দ ছাড়া বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। লোকটা এমনই রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে, তারপর বস্তা ভরে কোনো নদী ফেলে দেওয়ার জন্য মায়াকে এমনি ছিনতাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতে মায়া কান্নার বেগ আরো বাড়ে। আজ কলেজে আসার সময় জুঁইকে বকে এসেছিল মায়া। এজন্য জুঁইয়ের জন্য মায়া লাগে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন, তাহলে কখনই জুঁইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো।